ডিসেম্বরে নির্বাচন চায় একটি দল, পূর্ণাঙ্গ সংস্কারে আরও 6 মাস প্রয়োজন। নিক্কেই ফোরামে ডক্টর ইউনূস জাপানে 1,20,000 শ্রমিক পাঠাতে সমঝোতা সই। দক্ষিণ সিটি মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, আপিল বিভাগে রিটের নিষ্পত্তি। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপিল বিভাগ তাদের এই যে ইলেকশন কমিশনের সম্পর্কে কাজে উষ্মা প্রকাশ করলো, এর দ্বারা ইলেকশন কমিশনের ক্ষমতা রাখে, ওনারা যে সাংবিধানিক ক্ষমতা রাখে, ওনারা সমর্থন করেছেন। নিম্নচাপে উত্তাল সাগর, রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ, ভূমিধসের শঙ্কা। শান্তিরক্ষা মিশনে নিরপেক্ষতার প্রমাণ রাখছে বাংলাদেশ, বললেন সেনাপ্রধান। দক্ষতার প্রশংসা অর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার দেশ জুড়েও নানা আয়োজন। এবং নথি জাল করে 2 ব্যবসায়ীকে জেল খাটানোর অভিযোগ, অপরাধীকে বাঁচাতে সাবেক ডিবি প্রধান হারুনের সাজানো ব্রিফিং। আমরা নানানভাবে প্রতারণার শিকার হই। 42টা দিন আমি নিরপরাধ একটা ছেলে জেলে ছিলাম। শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। মিম, সব দল নয়, একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এই বছরের শেষে নির্বাচন চায় বলে জাপানের নিক্কেই ফোরামের 30তম সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন যে এই বছরের শেষে নির্বাচন করলে সংস্কার পুরোপুরি সম্পন্ন করা যাবে না, তার জন্য আরও 6 মাস সময় প্রয়োজন। তিনি বলেছেন শেখ হাসিনা এবং তার দল গুম, খুন ও ব্যাংক লুট করেছে, আর তার বিচার, সংস্কার আর নির্বাচন, এই 3টি দায়িত্ব পালনেই কিন্তু এখন অন্তর্বর্তী সরকার মন দিয়ে কাজ করছে এবং সেটি আসলে পালন করার জন্য বা নির্বাচনের জন্য এই যে 6 মাস আপনি বলছিলেন যে সংস্কারের জন্য প্রয়োজন, সেটি তারা বলছে। কিন্তু এছাড়াও জাপানে 1,20,000 শ্রমিক পাঠানোরও সমঝোতা সই হয়েছে। বিস্তারিত জানাবেন সহকর্মী বেলায়েত হোসাইন। বন্ধুত্ব, বিশ্বাস আর আস্থা, এই 3 মিলে পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ অনন্য এক সম্পর্কের নাম জাপান বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে তাই জাপানের ব্যস্ততা শুরু সূর্যোদয়ের আগে থেকেই। সফরের দ্বিতীয় দিন সকালেই নিক্কেই ফোরামের 30তম সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতেই জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নে এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহায়তার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা, বলেন ছাত্র জনতার গণ আন্দোলনে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার, এখন চলছে নতুন বাংলাদেশ বিনির্মাণ পর্ব, এর জন্য প্রয়োজন জাপানের বিশ্বস্ত কারিগরি এবং আর্থিক সহায়তা। And I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. ডক্টর ইউনূস বলেন ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা নিশ্চিত এবং গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election. পরের সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা বলেন জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় 1,400 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার। তার শাসনামলে অনেক মানুষকে গুম করা হয়েছে, ব্যাংক লুট করে টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই অন্তর্বর্তী সরকার শুরুতে আর্থিক খাতকে স্থিতিশীল করার চেষ্টা করছে, বৃদ্ধি পাচ্ছে রিজার্ভ। Our reserve is coming back to the full strength. We are paying back every amount that we have to pay.
প্রধান উপদেষ্টা আরও বলেন, সব দল নয়, ডিসেম্বরে নির্বাচন চায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে সংস্কারে তাড়াহুড়ো হবে, তাই জনগণের বহুল আকাঙ্ক্ষিত সংস্কারের জন্য ডিসেম্বরের পরও নির্বাচনের জন্য আরও 6 মাস সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। If you need a good job at reforming, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view. That's what the politicians are looking for. Not all political parties, just one particular. প্রধান উপদেষ্টা বলেন, তার নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরই তার প্রধান লক্ষ্য। সংস্কার, বিচার এবং নির্বাচন, মূলত এই তিনটি বিষয়কেই প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এশিয়ার দেশগুলোর সামনে এমন রূপরেখাই তুলে ধরলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানের কাছে সহায়তা চেয়েছেন তিনি। নির্বাচনের জন্য ডিসেম্বরের পরেও কেন আরও 6 মাস প্রয়োজন, সে বিষয়েও সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। নিক্কেই ফোরামের 30তম সম্মেলন থেকে বেলায়েত হোসাইন, এখন টোকিও, জাপান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র ঘোষণার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। এতে নতুন করে গ্যাজেট দিতে হবে না বলে জানান ইসির আইনজীবী। আর শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে দাবি ইশরাকের আইনজীবীর। আর রিটকারী আইনজীবী বলছেন, শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ নেই। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে 3রা মার্চ মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। গেল বছর গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, অপসারিত হন মেয়র তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করে রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে রায়ের আলোকে গেজেটও দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে রিট হয় হাইকোর্টে। রিট আবেদনে অভিযোগ করা হয়, স্বাক্ষর জালিয়াতি করেছেন ইশরাক হোসেন, বদলে ফেলেন সাক্ষীর তালিকাও। নির্বাচন বাতিল চাওয়া মামলায় আবেদন করেন নিজেকে মেয়র ঘোষণার জন্য। অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়ে মেয়র হতে চান ইশরাক। আবেদনে নির্বাচনের তারিখও ভুল করেছেন ইশরাক হোসেন। এই রিটের উপর শুনানি করে 22 মে খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন আপিল বিভাগ। আইন মন্ত্রণালয়ের পাঠানো চিঠিকে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত বলেন প্রধান বিচারপতি। ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ লিভ টু আপিলের নিষ্পত্তি করে আদেশ দেন নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন, নতুন করে আর গেজেট করতে হবে না। আপিলেট ডিভিশন এই বিভাগকে সামনে এনেছেন এবং তারা বলছেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। এবং এই অবজারভেশনের উপরই তারা অবজারভেশন দিয়ে আপিলটা নিষ্পত্তি করছেন বলে তারা ভার্বালি এটা তাদের অভিমত প্রকাশ করেছেন। সেখানে নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেন নাই। এই গেজেটটা বহাল রয়ে গেছে। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। এখন পরিপূর্ণ জাজমেন্ট পাওয়ার দেখা যাবে যে আর বাকি কি অবজারভেশন দিয়ে নিষ্পত্তি করেছেন। এদিকে ইশরাকের আইনজীবী বলেন, আদালতের এই আদেশের পর শপথ না পড়ানো হবে আদালত অবমাননা। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না, আইনের ব্যত্যয়টা এসে এটা জনসমক্ষে চলে আসবে। তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন, ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে আর্টিকেল 180 অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যে ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।
5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সব সিটির মেয়রদের অপসারণ করা হয়। পরে ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জাহিদ হাসান, এখন ঢাকা। এদিকে ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করেই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ নিয়ে সবশেষ খবর জানাতে নগর ভবনে আছেন সহকর্মী মাঝার ইমন। এমন একটু জানাবেন, রায়ের পর ইশরাকের সমর্থকদের প্রতিক্রিয়া কি এবং বিক্ষুব্ধরা নতুন কোনো কর্মসূচি দিয়েছেন কিনা? প্রতিক্রিয়া বলতে তারা যে দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের যেই শুরু করার যে কথাটি তারা জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে যেই চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের আজকের ধারাবাহিকতার যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু আজকে ওই বৃষ্টিকে উপেক্ষা করে নগর ভবনে অবস্থান নিয়েছেন। নগর ভবনের যেই মূল ফটকের ভেতরে ভবনের নিচে অর্থাৎ যেই বারান্দাটি রয়েছে সেই বারান্দায় কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের যে বিক্ষোভ তারা কিন্তু সেটি প্রদর্শন করছেন। এখানে বলে রাখতে চাই, তারা যেটি বলছেন যে আন্দোলনের প্রথম দিন থেকেই মূলত তারা একটি কথাই বলে আসছেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের যে আন্দোলন চলছে সেটি তারা চালিয়ে যাবেন। এবং যেটি বলছিলাম যে ঢাকাবাসীর ব্যানারে হওয়া এই আন্দোলনে আমরা দেখেছি যে বিএনপি সমর্থিত যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং নগর ভবনের যেই কর্মযোগ্য কর্মব্যস্ততা সেটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই বিক্ষোভ করার স্থানে কিন্তু বিএনপি নেতা ইশরাক হোসেনের আসার কথা রয়েছে, তা এখানের আন্দোলনকারীরা এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং সকলে কিন্তু বসে একযোগে তাদের দাবির পক্ষে বিভিন্ন মিছিল স্লোগান কিন্তু তারা জারি রেখেছেন। এবং তাদের যে একটি স্পষ্ট কথাই তারা সবসময় বলছেন, বিগত কয়েকদিন ধরে যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকেও তারা একই কথাই বলছেন যে সরকার নানান ধরনের তালবাহানা করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের ক্ষেত্রে, সেই বিষয়টিকেই তারা গুরুত্ব দিয়ে বলছেন। এবং তারা যেটি বলছেন এখানে আসলে দ্বিতীয় কোনো কথা বলার বা তাদের কাছ থেকে কোনো নতুন কোনো বার্তা আমরা এখনও পাইনি। তারা সেই পুরনো একটি বার্তাই তারা জানিয়ে যাচ্ছেন যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তারা দেখতে চান এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি পূরণ হবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এখানে আমি একটু বলে রাখতে চাই, সকালবেলা থেকেই যেহেতু রাজধানী জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবং নগর ভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে নগর ভবনের যে মূল ফটক সেটি কিন্তু বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা। এবং যেটি বলছিলাম যে এই স্থানে বিএনপি নেতা ইশরাক হোসেনের আসার কথা রয়েছে এবং আসার পরেই তিনি পরবর্তী যে দিক নির্দেশনামূলক যে তার বক্তব্য বা আন্দোলনকারীদের তাদের যে বার্তা সেটি দিবেন। তো রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে বসানোর আন্দোলন যেটি চলছে সেই আন্দোলনের সবশেষ খবর ছিল আমার কাছে। নগর ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী মাঝার ইমন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত আছে। সমুদ্র বন্দরগুলোকে বলা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে। একই সঙ্গে বেশ কিছু রুটে নৌ চলাচল বন্ধও রয়েছে। সাগর ও নদী উত্তাল থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় পানি বেড়েছে 3 থেকে 4 ফুট পর্যন্ত। জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ সহ হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিস্তারিত দেখুন সহকর্মীদের তথ্য ছবিতে। নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলীয় এলাকায় অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। সমুদ্র বন্দরগুলোতে চলছে সতর্ক সংকেত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতেই উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় রাত থেকেই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এরই মধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু নিম্নাঞ্চল। রাত থেকে ঝুম বৃষ্টি অব্যাহত রয়েছে নোয়াখালীতে। বেড়িবাঁধ না থাকায় সহজেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপ সহ নিম্নাঞ্চল। পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। প্রায় 7 কিলোমিটার এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্কে নদী তীরবর্তী বাসিন্দারা। এছাড়াও সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে হাতিয়ার নৌ যোগাযোগ। সকাল থেকে বরগুনায়ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়ার সঙ্গে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। এতে প্লাবিত হয়েছে বরগুনা সদরের খামারবাড়ি সড়ক, চরকলোনির নিম্নাঞ্চল ও বড়ইতলা ফেরিঘাটের পল্টন।
এছাড়া জেলার 805 কিলোমিটার বেড়িবাঁধের বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন বাড়ায় আতঙ্কে এই জনপদের মানুষ। একটানা বৃষ্টিতে সাতক্ষীরায় বিভিন্ন নদ নদীর পানি স্বাভাবিকের তুলনায় বেড়েছে 4 থেকে 5 ফুট। উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি পয়েন্টে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্ক বাড়ছে। কালকে সন্ধ্যা হতে তো ভারী বৃষ্টি চলতেছে, আমাদের সমস্যা, আমাদের ঘরবাড়ি তলাই গেছে। পানি যদি বেশি বৃদ্ধি হয় তাহলে তো আমার বেড়িবাঁধ থাকবে না, বেড়িবাঁধ ভাঙে যাইবে। ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে কক্সবাজারেও উত্তাল সাগর। স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে জোয়ারের পানি। সাগরে না নামতে পর্যটকদের সতর্ক করছে জেলা প্রশাসকের টিম। এছাড়াও মহেশখালী বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। বন্ধ রয়েছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটের নৌ যোগাযোগ। পটুয়াখালীতেও উত্তাল সাগর ও নদ নদী। গতকাল থেকে কিন্তু আজকে আরো ভয়ানক দেখাচ্ছে সমুদ্র, কিন্তু গতকাল থেকে আজকে আরো 2 থেকে 3 ফিট উচ্চতা বেড়ে গেছে। ভোর থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বরিশালের জনজীবনও। অব্যাহত বৃষ্টিতে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ নৌ চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছেন ভোলা, মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন রুটের যাত্রীরা। একই সঙ্গে নদী বন্দরগুলোতে চলছে 2 নম্বর সতর্ক সংকেত। ভোলা যাওয়ার উদ্দেশ্যে আসছি, আমার ভোলা যাওয়া একটু অফিসিয়াল কাজে জরুরি। আগে জানতাম না যে আমি আসলে যে লঞ্চটা বন্ধ হবে, বন্ধ থাকবে। আসছিলাম হাসপাতাল, আমার মেয়ে অসুস্থ, তো সেখান থেকে এখন ভোলা চলে যাব। এখন আইসা দেখি যে লঞ্চ বন্ধ, তো এখন আমি যাইতে পারতেছি না। এদিকে গেল 2 দিন ধরে রাঙামাটিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতে দেখা দিয়েছে ভূমিধসের শঙ্কা। 10 উপজেলায় পাহাড় ধসের সতর্কতা জারি করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রস্তুত করা হয়েছে 267টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। শামীমা রহমান শাম্মী, এখন। শাফিন, আমরা কিন্তু সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে যে প্রতিবেদনটি দেখছিলাম সেখান থেকে আমরা জানছিলাম যে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে এবং উপকূলীয় অঞ্চল যে রয়েছে সেখানে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে কিন্তু বেড়িবাঁধ অঞ্চলের যে মানুষরা তারা শঙ্কায় রয়েছেন যে বাঁধ যেন আবার না ভেঙে যায়। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানতে চলে যাব উপকূলের সহকর্মীদের কাছে। পটুয়াখালীতে রয়েছেন সহকর্মী জসিম পারভেজ এবং কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মন্তুষ বেদজ্ঞ। শুরুতেই পটুয়াখালীতে যাব। জসিম, জানাবেন যে পটুয়াখালীতে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সাগর ও নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে কিনা কোথাও? শাফিন, আসলে সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত ছিল এবং একই সঙ্গে দমকা ও ঝড়ো হাওয়া ছিল। সে কারণে কিন্তু পূবালি এই ঝড়ো হাওয়ার এই বাতাসে সাগর, নদ নদী ফুঁসে উঠেছিল এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট পানি বেড়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী কলাপাড়া উপজেলার হেলিপ্যাড ময়দানে। আপনি দেখতে পাচ্ছেন আন্দারমানিক নদের তীরের এই মাঠটি এখনও কিন্তু কানায় কানায় পূর্ণ। আরও আধা ঘন্টা আগেই নদ নদীতে ভাটা শুরু হয়েছে, কিন্তু এখনও এখানে পানি নামতে পারছে না। খুব ধীর গতিতে নামায় এখন এই মাঠটি জলাবদ্ধ হয়ে আছে। এখানকার যে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে এলাকার মানুষ একটু আতঙ্কিত হয়ে পড়েছে, কেননা আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলের যেমন মির্জাগঞ্জ, বাউফল, কলাপাড়া সহ বিভিন্ন উপজেলার, রাঙাবালি সহ বিভিন্ন উপজেলার নড়বড়ে বেড়িবাঁধ অঞ্চলের বেড়িবাঁধের বাহিরের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছেন, কেননা এই অস্বাভাবিক জোয়ারের পানিতে তাদের বাড়িঘর অর্ধ নিমজ্জিত হয়েছে। একই সঙ্গে পুকুর ঘের অনেকটাই তলিয়ে গেছে, মাছের অনেক ভেসে গেছে এমনটি জানিয়েছে ভুক্তভোগীরা, এবং অনেক ঝড়ো বাতাসে অনেক গাছপালা উপড়ে পড়েছে এমনটি আমরা নিশ্চিত হয়েছি। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে এখন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করলেও এখন মাত্র আধা ঘন্টা হয় কিছু রোদের দেখা মিলেছে, বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু বাতাসের কিছুটা গতি রয়েছে এবং আকাশে কিছুটা মেঘ রয়েছে। তো আবহাওয়া যদি আরও খারাপ হয় রাত্রের দিকে, তাহলে জলোচ্ছ্বাস এবং জোয়ারের পানি যদি আরও ফুসে ওঠে, তাহলে কলাপাড়া উপজেলার যে গড়িয়াতলা বেড়িবাঁধ এবং দেবপুরের বেড়িবাঁধ সহ কিছু নতুন বেড়িবাঁধ করা হয়েছে, সেই বেড়িবাঁধে ভাঙন দেখা দিতে পারে এবং কিছু কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। সাফি, মন্তোষ, এবার আপনার কাছে একটু জানতে চাই, আমরা কিছুক্ষণ আগে কিন্তু প্রতিবেদনে জানছিলাম যে সমুদ্র খুবই উত্তাল অবস্থায় রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে একটু জানাবেন আমাদেরকে।
ম্যাম, কোনো পর্যটক যাতে এই মুহূর্তে যে উদ্ভূত পরিস্থিতি সেটিতে যাতে সাগরে না নামেন এবং বিপদাপন্ন পরিস্থিতিতে না পড়েন সেটি নিশ্চিত করতে এখানে সৈকতে যারা লাইফগার্ড সদস্য রয়েছেন তাদের পাশাপাশি জেলা প্রশাসনের যেসব বিচ কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদেরকে সতর্ক করছেন এবং সাগরে যাতে তারা না নামেন সেটি নিশ্চিত করতে তারা কিন্তু কঠোর ভাবে নির্দেশনা দিচ্ছেন। এবং তারপরও আমরা দেখছি যে অনেকে সাগরে নামছেন, সমুদ্র স্নানে মেতে রয়েছেন এবং এখানে যে আবহাওয়া পরিস্থিতি সেটি এখনো আসলে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে ভারী বৃষ্টিও হয়েছে এবং কিছুক্ষণ আগেও আসলে ভারী বৃষ্টি হয়েছে এখানে। এবং সমুদ্রের যে ঢেউ সেটি আকার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, তবে কিছুক্ষণ আগে যেহেতু ভাটা শুরু হয়েছে, ভাটার কারণে সাগরের যে উত্তপ্ত পরিস্থিতি বা উত্তাল ভাব সেটি কিন্তু এই মুহূর্তে কিছুটা কম মনে হচ্ছে। তবে গতকাল রাতের পর থেকে জোয়ারের যে তাণ্ডব উপকূলে সেটি কিন্তু দেখা গিয়েছে এবং আমরা যে জায়গাটিতে আছি কক্সবাজার শহরের যে শৈবাল পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত অংশ, সেই অংশে কিন্তু অন্তত 30টি ঝাউ গাছ এখানে উপড়ে পড়েছে এবং বেশ কিছু গাছের গোড়ার কিন্তু মাটি সরে গিয়েছে এবং এখানে লাবণী পয়েন্ট থেকে শৈবাল পয়েন্টে যাওয়ার যে পথ, সেই পথের কিছু অংশ কিন্তু ভেঙে বিলীন হয়েছে এবং বেশ কিছু অংশ কিন্তু ভাঙনের মুখে রয়েছে। শুধু কক্সবাজার শহরের এই পরিস্থিতি নয়, যখন ভারী বৃষ্টিপাত হয়েছে রাতে, সকালেও আমরা দেখেছি যে কক্সবাজার শহরের যে সমিতিপাড়া কুতুবদিয়া পাড়া এলাকা রয়েছে সেখানে কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর বাইরে কক্সবাজারের যে টেকনাফের যে শাহপুরের দ্বীপ এলাকা, সেখানে বেড়িবাঁধের পার্শ্ববর্তী বসবাসরত কিছু ঘরবাড়িতে কিন্তু পানি ঢুকেছে এবং মহেশখালী দ্বীপ, কুতুবদিয়া দ্বীপের কিছু জায়গায়ও লোকালয়ে পানি প্রবেশ করেছে বলে আমরা খবর পেয়েছি। একই পরিস্থিতি সেন্ট মার্টিন দ্বীপেও কিছু লোকালয় প্লাবিত হয়েছে, সেরকম খবর আমরা পেয়েছি। মিম, এই ছিল কক্সবাজার শহর থেকে আমার কাছে সবশেষ আবহাওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সহকর্মী মন্তোষ বেদুগু এবং তার আগে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জসিম পারভেজ। মিম, এদিকে নিম্নচাপের প্রভাবে বিরতিহীন বৃষ্টির কবলে রাজধানীর নগর জীবন। আপনি বলছিলেন যে সকালে অফিস আসার জন্য যানবাহনের জন্য বেশ বেগ পেতে হয়েছে। একই অবস্থা যারা এই সপ্তাহের শেষ দিনে কর্মজীবী মানুষ রয়েছেন, প্রত্যেকেই রাস্তায় নানা ধরনের ভোগান্তির মধ্য দিয়ে গেছেন। আবার স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও অনেকে বিপাকে পড়েন। একদমই তাই, এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণেও কিন্তু শুরু হয় বৃষ্টি, দু একদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত আমরা জানবো সহকর্মী মাঝারি মনের প্রতিবেদনে। বৃষ্টি নেমেছে নগর জুড়ে। রাজধানীতে বিরতিহীন এই বৃষ্টি ঝরছে বৃহস্পতিবার সকাল থেকেই। মিরপুর, উত্তরা, ফার্মগেট, তেজগাঁ, পল্টন, ধানমন্ডি সহ পুরো ঢাকাতে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি, যে কারণে সড়কের কোথাও কোথাও দেখা যায় যানবাহনের চাপ, আবার কোথাও গণপরিবহনের অপেক্ষা করেন নগরবাসী। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃষ্টিতে ভোগান্তি বাড়ে স্কুল কলেজ পড়ুয়া, শিক্ষার্থী আর কর্মজীবী সাধারণ মানুষের। অভিযোগ করেন বাড়তি ভাড়া আদায়েরও। অফিস তো আর বুঝবে না যে বৃষ্টি কি, তাদেরকে জবাবদি করতে হবে, বৃষ্টির মধ্যে কাজ করতে হবে, এভাবে আমাদেরকে আর কি করতে হয় আর কি। দাঁড়ায় আসা আর মানুষ অনেক, তো অফিস আদালত টাইমের ক্ষেত্রে মানুষের ভিড় প্রচুর। সকাল থেকে বৃষ্টি, তো বৃষ্টির কারণে বাসা এতক্ষণ বসেছিলাম যে একটু কমবে কমবে কমবে, কিন্তু কমার কোনো আশঙ্কা নেই। যেহেতু বৃষ্টিটা বেশি, যার জন্য বের হইতে পারি না, এখন একটু কমছে বিদায় এখন বের হয়েছি। টানা বৃষ্টিতে সড়কে জীবিকা নির্বাহ করা মানুষও পড়েন বিপাকে। বৃষ্টিতে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতা নেই, মানুষ নাই, কোনো বেচাকেই নাই। আল্লাহ যদি দেয়, যদি বিকালে একটু বৃষ্টি কমে তখন দেখা যাবে। আজকে বৃহস্পতিবারের বাজার মনে করেছিলাম অনেক ভালো হইবে বেচা বিক্রি, কিন্তু এখন তো সারাদিন ঝড় বৃষ্টি তুফান। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে খুলনা হয়ে রাজশাহীর দিকে যাবে, যে কারণে অব্যাহত থাকবে বৃষ্টিপাত। আজকের থেকে আগামীকাল বৃষ্টি আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরশুদিন আপনার হয়তো দুপুর নাগাদ থেকে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমতে থাকবে। একবার তো থেমে যাবে না, এটা হয়তো আপনার দক্ষিণ অঞ্চলে আগে কিছুটা ক্লিয়ার হবে, তারপরে উত্তর অঞ্চল, তারপর ধীরে ধীরে আমরা আশা করি পরের দিনে মোটামুটি সারা দেশে ক্লিয়ার হয়ে যাবে। এই বৃষ্টির কারণে যেটা আপনার বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে। যেহেতু এটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের দিকে যাবে, সেক্ষেত্রে বাতাসের যে গতি আপনার 40-50 কিলো, কোনো কোনো জায়গায় আপনার যেটা আমরা গাছটি বলি দমকা ঝড় হওয়া 50 থেকে 60 হতে পারে, ওইরকম বেশি বাতাস হবে না। বৃষ্টি কমে এলে আবারও তাপমাত্রা বাড়ার শঙ্কার কথাও জানান এই আবহাওয়াবিদ।
মাঝহার ইমন, এখন, ঢাকা। নানা আয়োজনে বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস। রাজধানীতে এক সেমিনারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, শান্তিরক্ষা মিশনে নিরপেক্ষতার প্রমাণ রাখছে বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেছেন, জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। বিস্তারিত থাকছে আতাউর নিয়নের প্রতিবেদনে। বিশ্ব শান্তির মঞ্চে বাংলাদেশের পথ চলা শুরু 1988 সালে। শান্তির প্রতীক নীল হেলমেট পরতে তখন জাতিসংঘের ইরান ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে 15 জন সদস্য পাঠিয়েছিল বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বর্তমানে 10 দেশে শান্তির পতাকা হাতে নিয়োজিত আছেন 444 নারী সহ 5818 শান্তিরক্ষী। বিশ্ব শান্তি রক্ষার এ যাত্রায় 37 বছরে জীবন দিয়েছেন 168 বাংলাদেশি শান্তিরক্ষী। আহত হয়েছেন অন্তত 257 জন। পেশাদারিত্বের মাধ্যমে শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী শীর্ষ দেশগুলোর তালিকায় 3য় স্থানে রয়েছে বাংলাদেশ। পরিবার পরিজন রেখে জীবনের মায়া ত্যাগ করে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন সেসব দেশে থাকা 3 বাহিনীর সদস্যরা। 3 বাহিনীর পক্ষ থেকে শান্তিরক্ষা দিবসের সেমিনারের আয়োজন করা হয়, যেখানে মিশনের দক্ষতার সাথে দায়িত্ব পালনে সম্মাননা দেওয়া হয় সেনা, বিমান ও নৌবাহিনীর সৈনিকদের। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম বলে জানান সেনাপ্রধান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। ভবিষ্যতে আমরা যে সাপোর্ট সরকার এবং বিভিন্ন সরকার সাপোর্ট করব, এই ব্যাপারে আমরা আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি, সেটা সবসময় যারা শান্তিরক্ষা পানি তাদের জন্য থাকবে। এদিকে দিনের শুরুতে ভোরে শান্তিরক্ষীদের নিয়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা। এ সময় অন্তর্বর্তী সরকার আসার পর থেকে শান্তিরক্ষী বাহিনীকে আরো দক্ষ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। The present interim government remain steadfast in its support for UN peacekeeping operation. Bangladesh peacekeepers are currently serving in several UN missions across the world. This contribution of both the Bangladesh military, army, navy and air force and the Bangladesh police to UN peacekeeping are immense and multifaceted. বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে বলে জানান তিনি। আতাউর নিয়ন, এখন, ঢাকা। গেল 15 বছরে ডিবি কার্যালয়ে আসামি ধরে নিয়ে বিচারের নামে কতগুলো শুটিং করা হয়েছে সেটার প্রকৃত হিসেব নেই। তবে গত সময় যে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার কিছু সংবাদ সম্মেলন নিয়ে বিতর্ক যেমন আছে, তেমনি প্রশ্ন উঠছে গণঅভ্যুত্থানের পর। এবং এই ঘটনায় কিন্তু ডিবির সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিরীহ 2 ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ড ও 42 দিন জেল খাটানোর। বিস্তারিত জানাবেন রাব্বি হোসেন। টাকা দিয়ে একটা যোগসাজশ স্থাপন করে গেল 15 বছরে মিন্টু রোডে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি কার্যালয়ের অভ্যন্তরে গণমাধ্যমে প্রচারের জন্য যে শুটিংগুলো ধারণ করা হয়েছে, এটি তার একটি। সজীব ও নিলয়, তাদের বিরুদ্ধে অভিযোগ বিদেশে যেতে আগ্রহীদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স সনদ জাল করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারক চক্রের তথ্য দিতে যথারীতি তৎকালীন ঢাকা মহানগর ডিবি প্রধানের এই সংবাদ সম্মেলন। 2022 সালের 4 আগস্টে ডিবি পুলিশের দায়ের করা এই মামলায় প্রায় 1.5 মাস কারাভোগ করেছেন এই 2 যুবক। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ঘটনার মতোই প্রশ্ন উঠেছে এই অভিযান ও মামলা নিয়ে। বিগত সরকারের আমলে আইন প্রয়োগকারী সংস্থার হাতে যেভাবে বেআইনি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, পুলিশ ক্লিয়ারেন্স মামলা তার একটি। ভুক্তভোগীরা বলছেন, সাজানো এ মামলায় পুলিশের দেয়া সঠিক ছাড়পত্রকেই ভুয়া হিসেবে দেখিয়েছে পুলিশেরই আরেক সংস্থা ডিবি। এমনকি তদন্ত প্রতিবেদনেও কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া যুক্ত করা হয়েছে সাজানো অভিযান ও গ্রেপ্তারের তথ্য।
এসব দাবির সত্যতা যাচাই করা প্রয়োজন। জানা যায় 2022 সালের 1 আগস্ট জনশক্তি রপ্তানি কোম্পানি জেএসএন ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে 5টি ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সনদ ও 6টি ভুয়া সিল উদ্ধারের কথা জানায় ডিবি। এর মধ্যে 2019 সালের 17 মে শরীয়তপুরের জাজিরায় মোহাম্মদ বিলাল হোসেনের নামে ইস্যু করা জেলাটির পুলিশের বিশেষ শাখার তৎকালীন পুলিশ সুপার স্বাক্ষরিত এই ক্লিয়ারেন্সটিও রয়েছে। ডিবির ভুয়া হিসেবে দাবি করা বাকি 4টি ক্লিয়ারেন্স সনদের 3টিও শরীয়তপুর এসবি অফিস থেকে ইস্যুকৃত, বাকি একটি ঢাকা থেকে। সেদিনই ওই সংস্থার এমডি ও সিইও সজীব ও নিলয়কে সেখান থেকে আটক করা হলেও ডিবি তাদেরকে গ্রেপ্তার দেখায় 4 আগস্ট। মামলার এজাহারে ও চার্জশিটে উল্লেখ করা হয় বনানীর 6 নম্বর রোডের জিলমরিয়ম ভবনের 3 তলার জেএসএন ইন্টারন্যাশনালের অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখন সেখানে প্রতিষ্ঠানটির অস্তিত্ব না থাকলেও ভবনটির নিরাপত্তা কর্মীরা জানান অফিসটি ছিল ভবনটির 5ম তলায়। এখানেও ট্রেড লাইসেন্সের সাথে মামলার এজাহারের তথ্যের গরমিল। পুরো কয়তলায় ছিল? একদম পুরো টপ লেভেলের। অভিযোগপত্রে দেখানো হয় মোহাম্মদ বিলাল হোসেন, রুহুল আমিন মাদবর সহ বাকি 3টি ক্লিয়ারেন্সের তথ্য। জব্দ তালিকায় দেখানো সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলোর কয়েকটি কপি এসেছে আমাদের হাতে। 4-5টা প্রিন্টেড পুলিশ ক্লিয়ারেন্স এবং কিছু সিল রেখে আমাদের দাঁড় করে প্রেস। 42টা দিন আমি নিরপরাধ একটা ছেলে জেলে ছিলাম। আমরা চেষ্টা করতেছিলাম শিবদুর বাসার বাবুর মাধ্যমে পাঠানোর জন্য, কিন্তু সেই পাঠানোর প্রক্রিয়াধীন অবস্থায় আমরা নানানভাবে প্রতারণার শিকার হই। এবার জব্দ তালিকায় দেখানো পুলিশের দেয়া এই ছাড়পত্রগুলো শরীয়তপুর এসবি অফিসে গিয়ে যাচাই করি। যাচাই বাছাই শেষে জেলাটির অতিরিক্ত পুলিশ সুপার জানায় পুলিশ ক্লিয়ারেন্সগুলো জাল নয়, 4টি সঠিক সেই তথ্য রয়েছে পুলিশের ওয়েবসাইটে। পুলিশের দেয়া মামলার সম্পূরক অভিযোগপত্রে পুলিশের দেয়া এই সনদগুলোর নাম পরিচয় ঠিক থাকলেও ইস্যুকৃত তারিখ, রেফারেন্স নাম্বার, কোথাও কোথাও ইস্যু করা পুলিশের কর্মকর্তাদের নামের ক্ষেত্রে ভিন্ন তথ্য পাওয়া যায়। প্রশ্ন হলো সঠিক ছাড়পত্র সনদ নকল করে অসামঞ্জস্য তথ্যের সনদ তৈরি তাহলে করলো কে? ভুক্তভোগীদের আঙুল তৎকালীন ডিবির কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে, যদিও এই ব্যাপারে আর কথা বলতে রাজি নন মামলার তদন্তকারী কর্মকর্তা। এক কথায় হচ্ছে কি এটা বিচারাধীন। এখন এই ব্যাপারটা আমি কিছু আমার যা মতো চার্জশিট দিয়ে আসছি, বাকিটা আদালতের সিদ্ধান্ত। এডিসি নাজমুলকে চ্যালেঞ্জ করতেছি, আমাকে একটা জিডি দেখাক। এখন প্রশ্ন উঠেছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেখিয়ে মামলা দিয়ে কারাভোগ করানোর নেপথ্যে আসলে কে? 30টার মতো অ্যাপ্লিকেন্টের ফাইল নিয়ে রোমানিয়ার ভিসা প্রসেসিং এর জন্য। এখানে অভিযোগের তীর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আবু সাইদ মজুমদারের ভাগিনা সিফাতুল বাশারের বিরুদ্ধে। সে নিজেও একজন মানব সম্পদ রপ্তানির সঙ্গে জড়িত। 2023 সালে সজীব নিলয় সহ একাধিক ভুক্তভোগী সিফাতুল বাশার সহ বেশ কয়েকজনের নামে প্রতারণার অভিযোগে মামলা করলে মোড় ঘুরে যায় ঘটনার। ডিবির দায়ের করা মামলায় কারাভোগ করে সজীব নিলয়। একই অভিযোগে সজীবের দায়ের করা মামলায় সিফাতুল বাশারের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়া, জাল ওয়ার্ক পারমিট দেয়া সহ নানা অভিযোগের সত্যতা পায় পুলিশ। পরে মামলার অভিযোগপত্র গ্রহণ করে চলতি বছরের এপ্রিলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তো বন্ধু মানুষ, আমি তো সবার কাছ থেকে 6-7-8 লাখ টাকা করে নেই, তোর 4-4.5 লাখ টাকার মধ্যে তোরটা হয়ে যাবে। এ ধরনের মামলায় ভুক্তভোগীদের জন্য আইন থাকলেও ক্ষতিপূরণ দেওয়ার নজির নেই। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে জমে উঠতে শুরু করেছে ফেনীর কোরবানির পশুর বাজার। তবে গেল বন্যার ক্ষত, গোখাদ্যের মূল্যবৃদ্ধি আর সীমান্তে গরুর অনুপ্রবেশ সব মিলিয়ে চ্যালেঞ্জের মুখে স্থানীয় খামারিরা। এরপরও চেষ্টা করছেন ঘুরে দাঁড়াতে। সোলাইমান ডালিমের প্রতিবেদন। ফেনী শহরতলির রামপুরের হানিফ ডেইরি ফার্ম। গেল বন্যায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে এই খামারে। ভেসে গেছে বড় গরু, বাছুর, গোখাদ্য আর ওষুধ। প্রাণ গেছে এক রাখালেরও। জেলার শতাধিক খামারি একই পরিস্থিতিতে পড়েছেন। তবুও ঈদুল আজহাকে কেন্দ্র করে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। একটা গরু মারা গেছে, আমার একটা খামারে স্টাফ মারা গেছে, পানির স্রোতে ডুবে মারা গেছে। এদিকে গোখাদ্যের বাড়তি দাম ও
ও লোডশেডিং এর কারণে বেড়েছে উৎপাদন খরচ। দানা তারের প্রতি বস্তুতে আগে ধরেন 200-250 করে বাড়ি গেছে, কারণ ঘন ঘন চলে যায়, এজন্য আমাদের অসুবিধা হচ্ছে। এছাড়া সীমান্ত দিয়ে গরু চোরাচালান রোধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঈদ উল আজহাকে ঘিরে রেখে আমরা আমাদের এই সীমান্তে টহল তৎপরতা বৃদ্ধি করেছি, যাতে অবৈধ পণ্য না আসে, এবং আমরা জোরদার করছি যাতে কোনোভাবেই একটি গরু পর্যন্ত না আসে অবৈধভাবে। চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮২,৩36টি। এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। এবার ঈদে গত বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন খামারিরা। সুলাইমান ডালিম, এখন ফেনী। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার বিজ্ঞপ্তি দেওয়া হলেও তা মানছেন না অনেক ব্যবসায়ী। রাজধানীর বাইতুল মোকাররম স্বর্ণ মার্কেটে ঘুরে দেখা যায় প্রায় সবকটি স্বর্ণের দোকানই খোলা রয়েছে। দোকান মালিকরা জানান বন্ধ ঘোষণার বিজ্ঞপ্তির কথা অনেকেই জানে না। তাছাড়া ঈদ সামনে রেখে বেচা কেনার জন্য দোকান খোলা রেখেছেন তারা। তবে মার্কেটের দোতলা ঘুরে দেখা যায় সেখানে কিছু দোকান বন্ধ রয়েছে। এদিকে বাজুসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জুয়েলারি সমিতি। নাটোরে 4 শতাধিক দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে জুয়েলারি সমিতি। সকাল থেকেই বন্ধ জেলার পিলখানা স্বর্ণকার পট্টির সব দোকান। এদিকে দোকান বন্ধ থাকায় বিপাকে জেলার 5,000-এর বেশি স্বর্ণ শ্রমিক। সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেছে সমিতির নেতৃবৃন্দ। যশোরেও শহরের স্বর্ণপট্টির সকল দোকানপাট বন্ধ রয়েছে। নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমনে প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ভারত। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে। কলকাতা সহ রাজ্যটির 12টি জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে মুম্বাই ও দিল্লিতে হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া আঘাত এনেছে কাশ্মীরে। গাছপালা ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। আগামী 2 দিন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় ভারী বৃষ্টির প্রভাব পূর্বাভাস রয়েছে। বৈরী আবহাওয়ায় মিজোরাম ও কর্ণাটকে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে প্রতিকূল পরিস্থিতিতে সিকিম সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপরীতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বাতিল করেছেন গোয়া সফর। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ডিসেম্বরের নির্বাচন চায় একটি দল, পূর্ণাঙ্গ সংস্কারে আরো 6 মাস প্রয়োজন। নিক্কেই ফোরামে ডক্টর ইউনুস, জাপানে 1,20,000 শ্রমিক পাঠাতে সমঝোতা সই। দক্ষিণ সিটি মেয়রের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি, আপিল বিভাগে রিটের নিষ্পত্তি। দ্রুত শপথ অনুষ্ঠানে আয়োজনের দাবি ইশরাকের। নিম্নচাপে উত্তাল সাগর, রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত। অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ, ভূমিধসের শঙ্কা। শান্তিরক্ষা মিশনে নিরপেক্ষতার প্রমাণ রাখছে বাংলাদেশ, বললেন সেনাপ্রধান। দক্ষতার প্রশংসা অর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশ জুড়ে নানা আয়োজন। এবং নথি জাল করে 2 ব্যবসায়ীকে জেল খাটানোর অভিযোগ। অপরাধীকে বাঁচাতে সাবেক ডিবি প্রধান হারুনের সাজানো ব্রিফিং। আমরা নানানভাবে প্রতারণার শিকার হই। 42টা দিন আমি নিরপরাধ একটা ছেলে জেলে ছিলাম। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/echontv।